আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে এক কথায় উত্তর দাও। আই হবে একটি স্পর্শহীন বলের নাম ওজন। 2 হচ্ছে গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপ কি বৃদ্ধি পায়? হ্যাঁ, বৃদ্ধি পায়। 3 মানুষের হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার। 2 দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আইতে দিয়েছে গ্রানাইট রূপান্তরিত হয়ে নিচে পরিণত হয়। 2 এসআইতে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। 3 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম অক্সানোমিটার। 3 আছে শূন্যস্থান পূরণ করো। আইতে এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর 2 আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। 4 আছে স্তম্ভ মেলানো। আয় জীবাশ্ম জ্বালানি হবে কয়লা। 2 ক্লোম শাখা হবে ফুসফুস। 3 সবুজ উদ্ভিদ হবে উৎপাদক। আর 4 ঘর্ষণ হবে ক্ষয়। 5 আয়তে আছে দ্বিপত্র কপাটিকার অবস্থান হচ্ছে বাম অলিন্দ আর বাম নীলার মাঝখানে থাকে। 2 দিয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এটা তোমাদের বইয়ের 95 পৃষ্ঠাতে রয়েছে। লিন্ডেম্যানের 10% সূত্র লিখবে। প্রতিটি ট্রপিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টিস্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রপিক লেভেলে জীবরা গ্রহণ করতে পারে। 3 নম্বর প্রশ্ন বলেছে পোড়া চুনে জল মেশালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে? এটা তোমাদের বইয়ের 88 পাতাতে রয়েছে। এই যে পোড়া চুনা জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়, এর ফলে তাপ উৎপন্ন হয়। এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলো। তাহলে পোড়া চুনে জল মেশানোর ফলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। 6 দাগে আসি। 1 নম্বর প্রশ্ন বলেছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে বলতে কি বোঝায়? এটা বইয়ের 66 পাতায় রয়েছে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? লিখবে যে 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম 90% এবং ইরিডিয়াম 10% শঙ্কধাতু তৈরি একটি দণ্ডের 2 প্রান্তে 2টি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়। 2 নম্বর দিয়েছে আকরিক বা ওর বলতে কি বোঝায়? এটা আছে বইয়ের 57 পাতায়। লিখবে যে খনিজ থেকে ধাতুকে সস্তা এবং সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওর বলা হয়। এখান থেকে লিখবে যে খনিজ থেকে ধাতুকে সস্তা ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওর বলা হয়। ওর সাথে আছে লোহার আকরিকের নাম কি? হেমাটাইট। তো তোমাদের ওই 57 পাতায় বইয়ের নিচের একটা ছকে আছে এই যে ধাতুর নাম, প্রধান আকরিকগুলো আর আকরিকের ধাতু যোগে কোন কোন মৌল থাকে। এই ছকটা ভালো করে মুখস্থ করে নেবে। 3 আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? একটি তৃণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। এটা তোমাদের বইয়ের 93 পাতায় রয়েছে। লিখবে একটি প্রাণী একবার অন্য উদ্ভিদ বা প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করবে, তখন সে খাদক। আবার পরে সেই প্রাণীটা নিজেই হয়তো অন্য কোনো প্রাণীর খাদ্য হবে। এইরকম পর্যায়ক্রমিক খাদ্য সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল। আর উদাহরণ হিসাবে এটা দেবে, এটা তৃণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ। যেমন সূর্য বলে এখানে বানান করে লিখবে, অ্যারো দিয়ে লিখবে উৎপাদক বা সবুজ উদ্ভিদ, তারপরে লিখবে ঘাসফড়িং, তারপরে ব্যাঙ, সাপ, ময়ূর এবং বাঘ। এটা হচ্ছে তৃণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ। 4 দিয়েছে অস্থি সন্ধি কাকে বলে আর স্যাডল সন্ধি কোথায় থাকে? স্যাডল সন্ধি থাকে হাতের বুড়ো আঙুলে। আর অস্থি সন্ধি কাকে বলে? এটা বইয়ের 120 পাতাতে রয়েছে। অস্থি সন্ধি কাকে বলে লিখবে, এখান থেকে লিখবে এই যে লাল কালিতে লেখা আছে দুটো প্রতিবেশী অস্থি, লাল বা গোলাপি বলতে পারো, দুটি প্রতিবেশী অস্থি যেখানে একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে সেই জায়গাটাকেই বলে অস্থি সন্ধি বা হাড়ের জোড়। 7 1 নম্বর প্রশ্ন বলেছে নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝায় আর যান্ত্রিক শক্তি কাকে বলে? আচ্ছা, প্রথমে অনবীকরণযোগ্য বা প্রচলিত শক্তির উৎস হচ্ছে যেসব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না, তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে। যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি।
আর নবীকরণযোগ্য হচ্ছে যে শক্তি উৎসগুলি বর্তমান সময়ে শক্তি চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তির সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয়, তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে চিহ্নিত করা হয়। একাধিকবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হওয়া এদের নবীকরণযোগ্য উৎস বলা হয়ে থাকে, যেমন বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি। ওর সাথে আছে যান্ত্রিক শক্তি কাকে বলে, তো এটা তোমাদের বইয়ে 86 পাতায় রয়েছে। এই যে স্থিতিশক্তি এবং গতিশক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি। স্থিতিশক্তি এবং গতিশক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি। সাথে 2 নম্বর প্রশ্ন আছে, রক্তের বিভিন্ন কণিকার নাম এবং কাজ উল্লেখ করো। আচ্ছা, এখানে রক্তের বিভিন্ন কণিকার নাম লিখতে বলেছে, তো এখানে এই ছকের মাধ্যমে দেখে নাও। রক্তকণিকা হচ্ছে 3 রকমের হয়, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এবার এদের কাজটা তোমাদের বইয়েতেই রয়েছে, বইয়ের 112 পাতাতে রয়েছে। এই যে লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কানাচে বা সব জায়গায়, তাহলে ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে। 3 হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে এরা মূলত শরীরে রক্ষার কাজ করে, পাহারা দেওয়ার সৈন্যের মতো। এদের কাজ হচ্ছে বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুদের সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা, এটা একটা। আর হচ্ছে শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময় শ্বেত রক্তকণিকা সাহায্য করে। আর যেটা হচ্ছে 3 নম্বর অনুচক্রিকা, এটা হচ্ছে শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে এটা আছে বইয়ের তোমাদের 112 পাতায়। তাহলে লিখবে রক্তের কণিকা হচ্ছে 3 প্রকারের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। এটা বইয়ের 112 পাতায় আছে। আচ্ছা, 3-এ দিয়েছে 3 নম্বর প্রশ্ন বলেছে মৌলিক বা প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে। এটা আছে বইয়ের 64 পাতাতে রয়েছে। তাহলে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি লিখবে যে এমন কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না, এদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। আর এমন কিছু রাশি আছে যা একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি হয়, তাদেরকে বলা হয় লব্ধ রাশি, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ। এগুলো হচ্ছে লব্ধ রাশির উদাহরণ। ওর সাথে একটা প্রশ্ন ছিল বার্নৌলির নীতিটা লেখো। এটা আছে বইয়ের 104 পাতায়। লিখবে যে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। তো বিজ্ঞানী বার্নৌলির নীতি হলো এটাই। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।